সেনেগালের বিপক্ষে ব্রাজিলের দারুণ একটা জয়, এবং এই জয়ের ফলে আমার কাছে মনে হয় কিছুটা হলেও দল মোরালি সাপোর্ট পাবে, কিছুটা হলেও মেন্টালি বুস্ট আপ হবে। এখন যদি আপনি মনে করে থাকেন যে একটা জয়ের ফলে দল নিয়ে এত বেশি মাতামাতির কিছু নাই, একটা জয়ের ফলে দলটাকে আসমানে তোলার কিছু নাই, সেনেগালের বিপক্ষে জিতছে তো কি হয়েছে, ইটস ট্রু বিকজ আমাদের দলের ভিতরে এখনো ল্যাকিংস আছে, একদম বোঝা যাচ্ছে। এবং আপনি যদি মনে করে থাকেন যে টেকটিক্যালও 100% অ্যাপ্লাই হইতেছে, সেটাও হইতেছে না, সুতরাং এটা নিয়েও কাজ করতে হবে। তো যখন এরকম অনেক ডেভেলপমেন্টের জায়গা থাকে, তখন ডেফিনেটলি আপনি ওই দলটাকে নিয়ে একদম ওয়ার্ল্ড কাপ জেতার ফিল পেয়ে যাবেন একটা ম্যাচ জয়ের ফলে। বাট দ্য ফ্যাক্ট ইজ যে আপনি যদি মনে করেন যে এই দলের বিপক্ষে বা সেনেগালের বিপক্ষে জয় আপনি একদমই সেলিব্রেট করতে পারবেন না, এইটা নিয়ে একদমই আশাবাদী হইতে পারবেন না, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার জানায় বা আপনার বোঝা একটু হলেও ঘাটতি আছে। বিকজ সেনেগাল যে যে ফুটবলটা খেলতেছে, ওরা 25-26টা ম্যাচ ধরে আনবিটেন, ওদের দলে অনেকগুলো স্টার আছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো যে ওদের যে টিম বন্ডিং সেটা খুব ভালো। এবং অনেকগুলো স্টার থাকলেই হয় না, আমাদের দলে তো অনেকগুলো স্টার আছে, কিন্তু আমরা আপস অ্যান্ড ডাউনস এর ভিতর দিয়ে যাইতেছি কেন? যখনই আমরা দল থেকে একটা দুইটা প্লেয়ার সরাই নেই, তখনই আমাদের কম্পিটিশন ব্রেক হয়ে যায়। কিন্তু একটা দল যখন 25-26টা ম্যাচ জিতে, তখন বুঝতে হবে তাদের বন্ডিংটা কত ভালো। এবং ফিফা র্যাঙ্কিং এর কথা বলুন, ইনফর্ম একটা দলের বিপক্ষে এরকম সলিড একটা জয়, যেরকম আপনি টেকটিক্যালি খেলতে চাচ্ছেন, ওইটার অনেকটাই যখন অ্যাপ্রুভ হয়ে যায়, ম্যাচের ভিতরে ভিজিবল যায়, তখন আপনি এই দলটা নিয়ে একটু হলেও আশাবাদী হবে। ইটস ট্রু। এরপরে আসেন, আমরা যদি ব্রাজিল দলের টেকটিক্যাল চিন্তা ভাবনা করি, আমার কাছে মনে হয় যে আমাদের কার্লো আনচেলত্তি দলটাকে যেভাবে খেলাতে চাচ্ছেন, তার বা যে ট্যাকটিক্স নিয়ে মাঠে নামেন, তার 70 থেকে 80% গতকালকে আমরা দেখছি যে অ্যাপ্লাই হইতেছে। পুরোপুরি অ্যাপ্লাই হয় নাই, বাট অ্যাপ্লাই হইতেছে। এখন ট্যাকটিক্সটাকে খুব সহজে যদি আমরা বোঝার ট্রাই করি, তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে, কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদে লাস্ট যে 4-5 সিজন যেভাবে লিড দিছেন দলটাকে, ওই ট্যাকটিক্সটাই ব্রাজিল দলে অ্যাপ্লাই করতে চাইতেছেন। বিকজ আপনি দেখেন, গত 4 সিজনের ভিতরে রিয়াল মাদ্রিদকে নিয়ে 2টি ইউসিএল জিতছে, এবং ওই ইউসিএল জেতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল এই কারণে যে তারা গ্রুপ স্টেজ পার করছে, তারপরে দেখা যাচ্ছে নকআউট স্টেজে গেছে। সো এটা কিন্তু টুর্নামেন্টটাই এমনভাবে সাজানো ছিল যে আপনার খুব কম ম্যাচের ভিতরে একটা রেজাল্ট বেশি হয়ে আসবে, আপনি নকআউট স্টেজ ফেস করতেছেন। এবং ব্রাজিলও কিন্তু বিশ্বকাপে গিয়ে ঠিক একই জিনিস ফেস করবে। তো ওই ইউসিএল এর যে ট্যাকটিক্স, এটা কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপে গিয়ে কিছুটা হলেও সিমিলারিটি পাইতে পারেন। এবং কার্লো আনচেলত্তি ঠিক ওই রিয়াল মাদ্রিদের একটা ভাইব ব্রাজিল দলের ভিতরে আনার ট্রাই করতেছেন। এবং সেটা কিরকম দেখেন, আমরা যখন গোল পাই না, ফার্স্ট হাফে যখন গোল পাই না, কার্লো আনচেলত্তির আন্ডারে তো আমরা ফার্স্ট হাফে মোটামুটি প্রতিটা ম্যাচে ভালো গেছি, বাট যে ম্যাচগুলোতে দেখেন আমরা ফার্স্ট হাফে খুব একটা কনভিন্স করতে পারি নাই নিজেদের, সেকেন্ড হাফে গিয়ে আমরা ওই ওই সব ম্যাচে খুব ভালো ফুটবল খেলছি। রিয়াল মাদ্রিদে কিন্তু সেই জিনিসটা হইতো যে লাস্টে গিয়ে পুরোপুরি অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া। এবং যেসব ম্যাচে আমরা একটু লিড পেয়ে গেছি, সেকেন্ড হাফে গিয়ে আমরা ওইসব ম্যাচগুলোতে ডিফেন্সটাকে ঠিক করতে চাইছি। আপনি দেখেন রিয়াল মাদ্রিদেও কিন্তু কার্লো আনচেলত্তি ঠিক একই জিনিস করতেন, যে যখন আমরা একটা ভালো লিড পাইছি, তখন আমার ডিফেন্সটাকে অনেক বেশি সলিড করতাম, মিডফিল্ডটাকে একটু ডিপে নিয়ে আসতাম। এবং যে যে কারণে এই কাজটা করতাম, সেটা হলো যে রিয়াল মাদ্রিদের যে উইং ছিল, রদ্রিগোর কথা বলুন, আপনি এমবাপ্পের কথা বলুন, কিংবা আপনি ভিনিসিয়াসের কথা বলুন, এই উইংগুলাকে কার্লো আনচেলত্তি খুব ভালোভাবে ইউজ করতে জানতেন। যে কাউন্টার অ্যাটাক আসবে যখন, কজ অপোনেন্টকে যখন আমি সুযোগ দিচ্ছি আমাকে নক করার, তখন তারা অনেক বেশি উপরে উঠে আসবে এবং আমার কাছে লিড আছে, সো আমি কাউন্টারে অনেক বেশি অ্যাগ্রেশন নিয়ে যাইতে পারবো, কজ তখন ওরা আমাদেরকে হিট করতে চাইতেছে। তো এইটা একটা মানে ধরেন ফাঁদের মতো। তো এই ফুটবলটা আমরা গতকালকে দেখছি এরকম যে আমরা ফার্স্ট হাফটা খুব ভালো ছিলাম, সবার কাছে মনে হইতে পারে যে সেকেন্ড হাফটা একটু ম্যারম্যারা ছিল, বাট কার্লো আনচেলত্তি ওই যে ট্যাকটিক্স, ওনার যে ফিলোসফি, ওইটাকে কাজে লাগাইতে চাইতেছেন। একটা নকআউট টুর্নামেন্ট জয়ের জন্য আপনার কিরকম খেলতে হবে, ওই জিনিসটা অ্যাপ্লাই করতে চাইছেন। এবং আমার কাছে মনে হয় এইটার অনেকটাই অ্যাপ্রুভ হয়েছে। কিন্তু কিছু কিছু ল্যাকিংস এর জায়গায় বললাম যে আমাদের যে কাউন্টার এটাকে গোল করা উচিত ছিল, সেইটা হয়তো আমরা সেকেন্ড হাফে করতে পারি নাই। ওইটা যদি করতে পারতাম, তাহলে হয়তো আমাদের প্রিপারেশনটা টেকনিক্যাল ওয়েতে পুরোপুরি অনেকটাই কাভার হয়ে যাইতো। বাট স্টিল ইটস এ ফ্রেন্ডলি ম্যাচ, সো এইখানে একটু রিল্যাক্স মুড চলে আসবে, প্লেয়াররা 100% দিবে না, একটু সেই কিনেস থাকবে, এটা খুব স্বাভাবিক। বাট আমার কাছে মনে হয় এই জিনিসগুলোকে কার্লো আনচেলত্তি কাটায় আনা উচিত। এবার যদি আমরা প্লেয়ার টু ওয়াচের দিকে যাই, আমার কাছে মনে হয় যে এডারসন প্রথম যে
10-15 মিনিট এইখানে কিন্তু সেনেগাল খুব ভালো খেলছে, আবার সেকেন্ড হাফে গিয়ে সেনেগাল আমাদের অনেক বেশি নক করছে। এইসব জায়গা থেকে এডারসন খুব ভালো ছিল, শুধুমাত্র একটা ফল করছিল যখন আমরা অন্যে লাগাইছি। এডারসন সিমিলার একটা ভুল করছে যেটা আমরা কোপা আমেরিকাতে করতে দেখছিলাম, যে মানে বক্স এর একদম খুব কাছাকাছি চলে এসে একটা হতবরলা করে ফেলা। সো আশা করবো এডারসন এইসব জিনিসগুলো করবে না, বাট স্টিল ওর ডেভেলপমেন্ট হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। যে ফুটবলটা খেলছে, যেরকম সেভ দিছে, ইট ওয়াজ গুড। এবার আমি ডিফেন্সটা চারজনকে নিয়ে একত্রে কথা বলি। চারজনকে নিয়ে একত্রে কথা বলতেছি কিছু কারণ গতকালকে আমাদের সেট আপটা ছিল অনেকটাই 3টা সিবির সাথে একটা ফুলব্যাক, এরকমই তো। কিন্তু এইখানে যে জিনিসটা আমার কাছে সব থেকে ল্যাকিংস মনে হয়েছে সেটা হলো যে আপনি যদি মিলিটাও, মাগালেস এবং মার্কুনেস এই 3M নিয়ে একত্রে স্টার্ট করেন, তাহলে আপনার সান্দ্রোকে আসলে দরকার নেই। সান্দ্রো অনেক বেশি উইক, মানে ডিফেন্সে এখন আপনার রেটিং দেখে আপনার বলতে পারেন যে ভাই রেটিং এ তো 7-8-এর কাছাকাছি চলে গেছে, ভাই ক্লিন শিট রাখছে ফুল ব্যাক, এর রেটিং এমনিতেই বেশি থাকবে। বাট দ্য ফ্যাক্ট ইজ যে আপনার দলের যে ইন্টেনশন, আপনার 3টা সিবি আছে, সো আর একটা ফুল ব্যাক একটু ওভারল্যাপ করা উচিত যে ভিনিসিয়াসকে হেল্প করতে পারবে। দেখেন ভিনিসিয়াসকে যদি আপনি হেল্প না করেন, ভিনিসিয়াসের অনেক নিচে নামতে হয়, এবং ভিনিসিয়াস ওই টাইপের প্লেয়ার না যে আপনাকে অনেক নিচ থেকে বল নিয়ে ক্যারি করে একদম বক্সে যাবে। ও এইরকম ফুটবল খেলে না, ও উইং থেকে খুব ফাস্ট চলে যাবে, বাট ওইটা নিয়ে একদম বক্স পর্যন্ত যাওয়া ওর জন্য খুব টাফ। সো আপনাকে একটা সাপোর্ট দিতে হবে, অন্তত মিড লাইন পর্যন্ত আপনাকে উঠতে হবে, যেটা সান্দ্রো করে নাই। আমি সান্দ্রোকে অপছন্দ করি বলে সেটা না, কিন্তু দেখেন আপনি এই সাইডে মিলিটাও একজন সিবি, সে ফুল ব্যাক পজিশনে উঠেও যেভাবে ওভারল্যাপ করছে, যেভাবে নিচে নামছে, তাল মিলাইছে, যেভাবে সমন্বয় নিছে, সান্দ্রো ওই জিনিসটা পারে না। সেটা বয়সের কারণে পারে নাই নাকি ওর ফর্মুলাটাই এরকম। তো আপনার ফর্মুলা যদি এরকম হয়ে যায়, ফর্মের কারণে যদি আপনি স্লো হয়ে যান, তাহলে আপনার 3টা সিবির সাথে তো এরকম ফুল ব্যাকের দরকার নাই। আমরা গোল কনসিড করি নাই, আমরা ক্লিন শিট রাখছি, ইজ ফাইন, বাট আপনার যে ব্যাকলাইন ছিল এটা প্রপারলি আমাদের মিডফিল্ডের সাথে বা আমাদের অ্যাটাকিং জোনের সাথে বিশেষ করে লেফট সাইড থেকে সেভাবে কানেক্ট হইতে পারে না, যার কারণে আমার কাছে ভিনিসিয়াসকে একটু বেশি ডাল মনে হয়েছে। এরপর যদি আমরা মিডফিল্ড পজিশনে যাই, ক্যাসেমিরো ওয়াজ ব্রিলিয়েন্ট, ব্রুনো গিমারেস তো এজ ইউজুয়াল খুব ভালো করতেছে। ব্রুনো গিমারেসের যে জিনিসটা উন্নতি হয়েছে বলে আমার কাছে মনে হয়, আমার অনেকের কাছে মনে হতে পারে যে ভাই গতকালকে বল খুব একটা ক্যারি করতে পারে না, ক্যারি করতে না পারার বড় একটা কারণ ছিল ওদের যে ফিজিক্যালিটি, ওদের থেকে বের হওয়াটা খুব টাফ, বাট স্টিল সেকেন্ড হাফে খুব ভালো ভালো বল ক্যারি করছে। ক্যাসেমিরো তো ক্যাসেমিরো লিডার, এরকম একটা প্লেয়ারকে আমাদের আগের কোচরা বাতিলের খেলায় ফেলাই দিয়েছিল, ভাবা যায়। কার্লো আনচেলোর থেকে আপনি সব হিসাব বাদ দেন, শুধুমাত্র ক্যাসেমিরোকে যে আনছে এই জন্য একটা ধন্যবাদ দেওয়া উচিত। এই দলটাকে যে ক্যাসেমিরোকে লিডারের মতো প্লে করানো হইতেছে, এইটা আনবিলিভেবল। এরপর যদি আমরা অ্যাটাকিং জোনে যাই, আমাদের অনেক একটা মনে হইতে পারে ইট ওয়াজ 4-2-2-2 এই টাইপের ফরমেশন, বাট ইট ওয়াজ নট 4-2-2 এরকম না, ফুড মুভে দেখছেন এরকম না, এই ফরমেশন ওয়াজ 4-2-4 ইজি। 4-2-4 কেন? কজ আমাদের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে অ্যাকচুয়াল কেউ ছিল না। দুইজনই মানে রদ্রিগো এবং ভিনিসিয়াস দুইজনই লেফটে এসে হেল্প করার ট্রাই করছে, এবং কুনহা এবং ভিনিসিয়াস এদেরকে একটু বক্সের দিকে থাকার ট্রাই করতে বলা হয়েছে, যেটা কার্লো আনচেলোত্তি নেইমারকে যেভাবে খেলাইতে চাচ্ছিলেন ওই রকম একটা সেটআপই আমরা গতকালকে দেখছি। এবং রদ্রিগোর যে বিষয়টা, অবশ্যই ল্যাকিংস আছে, বাট যেটা ওকে সব থেকে বড় সমস্যা করতেছে সেটা হলো যে ম্যাচের ভিতরে নেই, গেম টেম পাইতেছে না, এইটার কারণে ওর রিদমটা থাকতেছে না। খুব ভালো স্টার্ট করতেছে, খুব ভালো খেলতেছে, হঠাৎ করে দেখা যায় যে 10-15 মিনিটের জন্য রিদমটা ছুটে যায়। তো ওইরকম রিদম ছুটে যাওয়া কিন্তু অ্যালার্মিং বিষয়, বিকজ আপনি ওয়ার্ল্ড কাপে যখন যাবেন, আপনি যখন বড় ম্যাচগুলোতে খেলবেন, টুর্নামেন্টে নামবেন, তখন আপনার প্রতিটা প্লেয়ারের 90% ইন্টেন্সিটি রাখা উচিত, তার মোমেন্টাম ক্যারি করা উচিত, যেখান থেকে রদ্রিগো একটু হলে ছুটে যাচ্ছে। স্টিল খুবই ভালো একটা ম্যাচ খেলেছে গতকাল, প্রচুর ভালো ফুটবল খেলছে, প্রচুর ভালো। হয়তো বা আপনি কনভিন্স নাও হইতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে ওর যে রোলটা ছিল এইটাও ফাটাই দিছে, খুব ভালো ফুটবল খেলছে। এবং ওর ডেভেলপমেন্টটা দরকার, এবং আমি খুব করে চাই যদি রিয়াল মাদ্রিদ টাইম না দেখ, এই ছেলেটা চলে যাক ভাই, চলে যায় অন্য ক্লাবে খেলুক, তাহলে আমাদের জন্য অনেক বেশি লাভ। এখন রিয়াল মাদ্রিদ ফ্যান আমার গালি দিতে পারেন, বাট স্টিল আমি চাই রদ্রিগো টাইম নিয়ে বলে চলে যাও, এখানে বসে থেকে এরকম রিদম হারানোর কোনো দরকার নেই।
এরপর আসেন যদি আমরা ভিনিসিয়াসের দিকে তাকাই, ভিনিসিয়াস যেটা বললাম যখন লেফট উইং থেকে মানে লেফট ফুল ব্যাক পজিশন থেকে সেইভাবে সাপোর্ট পায় না ভিনিসিয়াস, তখন ওর ভালো করার পসিবিলিটিটা কমে যায়। এবং আবারও বলতে হয় যে সেনেগাল খুব স্ট্রং একটা দল ফিজিক্যালিটির জায়গা থেকে, সো আপনাকে অনেক বেশি আটকানোর জন্য ওরা সুপরিকল্পনা নিয়েই নামছে এবং সান্দ্রোই হেল্পটা করতে পারে না। তারপরও ভিনিসিয়াসের কাছ থেকে আমি আরো ভালো ফুটবল আশা করতেছি, অনেক ভালো ভালো ফুটবল আশা করতেছি। যেটা করছে আমি বিলিভ করি এর থেকে 2-3 গুণ ভালো ফুটবল খেলার মতো ক্যাপাবিলিটি আছে এই দলটার হয়ে। এর থেকে অনেক ভালো ডেলিভারি ওর দেওয়া উচিত। বিকজ আপনি দেখেন রদ্রিগো যে ফুটবলটা খেলছে, কুনহা যে ফুটবলটা খেলছে, কিংবা এস্তেবাও, মাই গুডনেস, এস্তেবাও যে ফুটবলটা খেলছে, ওই জায়গা থেকে তো ভিনিসিয়াসের আরেকটু বেশি ইফেক্টিভ হওয়া উচিত, কোনো অজুহাতেই দেওয়ার সুযোগ নেই। আমার কাছে মনে হয় ভিনিসিয়াস ডেভেলপ করবে, বিকজ কার্লো আনচেলত্তির আন্ডারে ডেফিনেটলি, দরিবালদের আন্ডারে যে ফুটবল খেলতো ভিনিসিয়াস, এর থেকে তো এখন পার বেটার, বাট স্টিল আর ভালো করা উচিত। এর পরবর্তীতে কুনহা, অনেকের কাছে মনে হইতে পারে যে এই নাম্বার 9 এই কেন গোল করে না, এই কেন নিচে নামে, এই কেন এই করে সেই করে। আমার কাছে মনে হয় ট্যাকটিক্যাল ওয়েতে কুনহার পজিশনটা এরকম যে তুমি মিডে এসে সাপোর্ট দিবা, বিকজ আমাদের মিড বলতে কিছু নাই 2 জন ছাড়া, সো মিডে এসে ওর সাপোর্ট দিতে হইতেছে, নিচে নামতেছে, অনেক সময় সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকা পালন করতেছে, অনেক সময় নাম্বার 9-এ যাইতেছে। সো ওর কাজটা যেটা কার্লো আনচেলত্তি সেট করে দিছে যে ফ্রম দ্য মিড, অ্যাটাকিং মিড, নাম্বার 9, সেকেন্ড স্ট্রাইকার, এইসব পজিশন গুলাকে তুমি হোল্ড করবা অপোনেন্টের পজিশন ওয়াইজ, ওইটা কুনহা খুব ভালোভাবে করতে পারছে। এবং ম্যাচে সে কার্লো আনচেলত্তি বলছে যে ওর খেলার যে মানে ধরনটা, সেটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এরকম একটা প্লেয়ার দরকার। সো ভালোই করছে, আমার কাছে মনে হয় না খুব খারাপ করছে, বাট একটা গোল ওর দরকার, একটা গোল হইলে এই ছেলেটা অনেক বেশি ভালো করবে আমার কাছে মনে হয়। এরপরে এস্তেবাও, মাই গুডনেস, এই ছেলেকে আপনি সরাসরি ফুটবল দেখতেছেন, মানে ব্রাজিলের আসল ফুটবল দেখতেছেন, জাগো বনিতো, আপনি সাম্বা এইটি দেখতেছেন। ও জাস্ট, আমি গতকালকে বলছি, ও এমন একটা ট্যালেন্ট যে আসলে গেম চেঞ্জার। আপনার অনেক বেশি মানে মনে হবে না যে অনেক কিছু করতেছে, বাট যতটুকু করতেছে ইফেক্টিভ ফুটবল খেলতেছে, যতটুকু করতেছে দলের জন্য করতেছে, নিজের জন্য কিছু করতেছে না। এবং সব থেকে বড় বিষয়, যেখানে ওর থাকা উচিত সেইখানে থাকতেছে, যেখানে যে জিনিসটা করা উচিত, যেটা আমি গত বেশ কয়েকটা ভিডিওতে বলছি, ওর যতটুকু কার্যকর ফুটবল ততটুকুই খেলে, এবং পজিশন সেন্স এবং যে সাহসটা নিয়ে ফুটবল খেলে, ভাই মানে একদম অবিশ্বাস্য একটা প্যাকেজ। এবং আমরা এইরকম প্লেয়ার কিন্তু আমরা দেখতাম নেইমারদের, যারা ম্যাচের ভিতরে মোমেন্টাম শিফট করে দিত, যে গোল আসতেছে না, একটা এমন ম্যাজিক্যাল গোল করে ফেলবে, এমন একটা পাস দিয়ে ফেলবে যেখান থেকে ধরেন আপনার পুরো মোমেন্টাম শিফট হয়ে আপনার দলে চলে আসছে, সেখান থেকে আমরা সেকেন্ড গোলও পাইছি। সো এস্তাবাও ঠিক একই জিনিসটা করতেছে, খুবই ভালো ফুটবল খেলছে, খুবই ভালো। ওকে আসলে করার কিছু নাই, মানে আপনি বলতেছেন, আমি বলতেছি তার মানে ও ওভার হাইপ হইতেছে না, ওর ক্লাসটাই এরকম, ওর ক্লাসটাই হলো হাইপে থাকার মতো। সো ইস্তাবাও যে জিনিসটা করতেছে এইটাকে আসলে ব্যাখ্যা করার মতো কিছু নাই। এবং ওর যে ক্রেজি ফ্যান ইংল্যান্ডে, মাই গুডনেস, গতকালকে ও সাব করে গেছে, আশেপাশের লোকজন চলে যাইতেছে। এরা অনেকেই দেখলাম যে আর্সেনাল ফ্যানরা ইস্তাবাওকে নিয়ে মাতামাতি করতেছে। সো এইটা খুব ভালো একটা ইম্প্যাক্ট ছিল ইস্তেবার জায়গা থেকে। সেকেন্ড হাফটা একটু দুর্বল ছিল। সেকেন্ড হাফটা কেন দুর্বল ছিল এটা একটু বলি, যে আমরা যদি পুরো দলটার ভিশনের দিকে চিন্তা করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যখন এস্তাবাও গোল পেয়ে গেছে, বা যখন ফার্স্ট হাফে আমাদের খেলাটা শেষ হয়ে গেছে, সেকেন্ড হাফে এস্তাবাওকে আমরা অনেক বেশি ক্লিক করতে দেখি না, বিকজ ওর কাছে রদ্রিগো এবং ভিনিসিয়াস কিংবা কুনহা ঠিকমতো বল সাপ্লাই দিতে পারে নাই, মানে ঠিক মতো বল তাকে সাপ্লাই দেওয়া হয় নাই। এবং ওইটা আমার কাছে মনে হয় যে ওর খেলায় কিছুটা হলেও প্রভাব ফেলছে, কিছুটা হলেও ডাল মনে হয়েছে। এবং এজ এ টিম যেহেতু আমরা খেলতেছি, এই জিনিসটা হয়তো কার্লো আনচেলত্তির নোটিস করা উচিত, যে আমাদের পরবর্তী ম্যাচগুলোতে এস্তাবাওকে যেন আমরা প্রপারলি ইউজ করতে পারি। রদ্রিগো বলুন, ভিনিসিয়াস বলুন, লাস্টের দিকে গিয়ে এস্তাবাওকে ওইভাবে হেল্প করতে পারে না। এবং যখন আমরা দেখলাম যে মাগালেস একটু স্ট্রাগল করতেছে, তখন আবার মিলিটাও অনেকটা এই সিবি পজিশনে নিয়ে হেল্প করতেছিল। মাগালেস কিন্তু ফার্স্ট হাফে স্ট্রাগল করছে,
আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এস্তাবার গোলের পর থেকে আমি দেখছি ও ঘুরে ঘুরে হাঁটতেছে, একটু স্ট্রাগল করতেছে। সো ও শুরু থেকে স্ট্রাগল করায়, সেকেন্ড হাফে গিয়ে মিলেটা ওকে অনেক বেশি সাপোর্ট দিতে গেছে, এবং যখন ওকে সাপোর্ট দিতে গেছে তখন দেখা গেছে যে ওর ফুল ব্যাক পজিশন থেকে এস্তাবার সাপোর্টটা কমে গেছে, এবং মিডফিল্ড থেকে বলগুলো সাপোর্ট আসতে ছিল না। আমাদের লেফট উইং থেকে আমরা মানে চাচ্ছিলাম যেন ভিনিসিয়াস রদ্রিগো গোল পায়, কুনহা গোল পায়। সো ওই জায়গা থেকে এস্তাবার একটু মানে আউট অফ দ্য সাইড হয়ে গেছিল, এই আর কি অবস্থা। সো অল ইন অল ব্রাজিল খুবই ভালো একটা ফুটবল খেলছে, সলিড একটা ম্যাচ ছিল। প্লেয়ারদের যে খেলার ভিশন ওইটাও ক্লিয়ার ছিল, ওরা কি করতে চাইতেছে। কার্লো আনচেলোত্তির ট্যাকটিক্স কাজ করতেছিল, বাট সেকেন্ড ম্যাচটাতে আবার এক্সপেরিমেন্ট করতে গিয়ে হয়তো আমাদের ট্যাকটিক্সের 12টা বেজে যেতে পারে। কিন্তু স্টিল আমাদের যে মূল একাদশ, ওই দলটার ভিতরে অনেকটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে। এবং আপনি মনে করেন এই দলটা যদি নেইমার চলে আসে, এই দলটা যদি রাফিনা চলে আসে, তাহলে কিন্তু আমাদের বন্ডিংটা আরো বেশি স্ট্রং হবে, বিকজ দে আর অলরেডি প্রুভেন। সো ওই প্রুভেন প্লেয়াররা যখন আসবে তখন আমাদের হয়তো বা দেখা যাইতে পারে রদ্রিগোকে আমরা বসাইতেছি, রদ্রিগোর যে ওই রিদম ছুটে যাচ্ছে ওইটার জন্য আমাদের রিদম হয়তো বা আমরা পুরো 90 মিনিট ক্যারি করতে পারতেছি। সো সো ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, খুব ভালো একটা ম্যাচ ছিল। এবং আমাদের যখন ফুল স্কোয়াডটা পাবো তখন ইনশাল্লাহ আমাদের পারফরমেন্স আরো বেশি বেটার হবে, এবং কার্লো আনচেলোত্তি তার ট্যাকটিক্সটা পুরোপুরি অ্যাপ্লাই করতে পারবে। এবং কার্লো আনচেলোত্তিকে নিয়ে লাস্ট একটা কথা বলি, যে আমরা মাঠে বাইরে বসে কোচদের নিয়ে অনেক বেশি সমালোচনা করতে পারি, বাট আমার কাছে মনে হয় যে যখন ওই 90 মিনিট চলে, একজন কোচ যখন ডাগ আউটে দাঁড়ায়, তখন ওইটা কার্লো আনচেলোত্তি নাকি পেপ গার্দিওলা নাকি আমাদের দরিবাল, এইটা ম্যাটার করে না। আমার কাছে মনে হয় যে ওই 90 মিনিটে ওনার থেকে প্রেশার, ওনার থেকে চাপ, ওনার থেকে বেশি মেন্টালি ডিপ্রেস থাকা, এটি মনে হয় অন্য কেউ থাকে না। এই কোচদের নিয়ে আমরা এত গালাগালি করি, এটা একটা বিশাল বড় পাপ। আমি তো গতকালে দেখছি, গতকালকে কার্লো আনচেলোত্তি ফার্স্ট হাফে মনে হয় 25-26টা চুইংগাম চাপাই ফেলছে, জানেন। এবং যখন ও অপোনেন্ট একটা ভালো অ্যাটাক করতেছে, দৌড়ে এসে ম্যানেজমেন্টের সাথে কথা বলতেছে, প্রত্যেকটা ম্যানেজমেন্টের সাথে কথা কইতেছে, ভাই আনবিলিভেবল। সো এইসব কোচের নিয়ে আসলে ট্রল করা উচিত না। কোচ নিয়ে আমি মনে হয় আর কোনো কোচের নিয়ে আর কখনোই কোনো ধরনের ট্রল করবো কথা বলবো না। তো এগুলো দেখাও মানে আউটস্ট্যান্ডিং, তাই না? যাই হোক, আমাদের পরবর্তী ম্যাচটা আছে 18 তারিখ। ওইটাতে আমাদের পারফরমেন্স ডেফিনেটলি ভালো হইতে হবে, এই মোমেন্টামটা ক্যারি করতে হবে, এবং যারা ভালো করতেছে তাদেরকে আশা করি কিছুটা হলেও সময় খেলানো উচিত। অবশ্যই আমরা বি টিমটাকে এক্সপেরিমেন্ট করবো, বাট যে ল্যাকিংসগুলো আছে এগুলোকে আমাদের যে কোনো টিমের সাথেই কাটাই উঠতে হবে। দ্যাটস ইট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।